নমস্কার, আজকে কিছু কিছু লার্নিংস আপনাদের সামনে নিয়ে এসেছি, এগুলো শেয়ার করবো, একটু সঙ্গে থাকবেন শেষ অবধি। ইল্ড কাকে বলে, ওয়াইটিএম, ইলটিল ম্যাচুরিটি, মার্ক টু মার্কেট, অ্যাক্রুয়াল আর অ্যাক্রুয়াল ফান্ড থেকে আদৌ আমি লিনিয়ার রিটার্নস এক্সপেক্ট করতে পারি কি পারি না, তো এইসব ব্যাপার নিয়ে আলোচনা করবো। সঙ্গে শেষ অবধি থাকবেন, কারণ আমরা এটা চেষ্টা করবো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস দিয়ে বোঝাতে। যে 10 ইয়ার গভর্নমেন্ট বন্ড ইল্ড আপনি দেখতে পাচ্ছেন ব্লুমবার্গের ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি। তো একটু কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা এখানে হাইলাইট করে নিই। ফার্স্টে একদিনের ইন্টারেস্ট, ভোলাটিলিটিটা দেখাচ্ছে না, একদিন ইম্পর্টেন্ট। দেখুন এখানে, তো আপনার এখানে এটা 7.88, এটা 26.10, তো অ্যাপ্রক্সিমেটলি 0.09%, 9 বেসিস পয়েন্ট চেঞ্জ হয়েছে ইন্ট্রাডে মুভমেন্ট। তো 1 ইয়ার ডে রেঞ্জ কত বলছে, 7.8689। তো বন্ড মার্কেটে এই ভোলাটিলিটি প্রত্যেক দিনই থাকে। আজকে আমরা শুধু ক্যাপচার করছি 26.10 ডেটা পয়েন্টসটা কী আছে না আছে। ব্লুমবার্গের ওয়েবসাইটে আপনি পাবেন, আরও ডেটা পয়েন্টস পাবেন, ওয়েবসাইটে সার্চ করলেই পাবেন। তো সিসিআর ইন্ডিয়ার ওয়েবসাইটও আছে, সেখান থেকেও দেখতে পারেন। তো এখানে একটা ইন্ট্রাডে হাই আমরা দেখতে পাচ্ছি 7.89, 7.86 হচ্ছে ইন্ট্রাডে লো। ডে রেঞ্জ 52 উইক রেঞ্জ যদি দেখেন বেশ ভোলাটাইল, তো 6.8 থেকে 8.23 হয়েছে। তো এগুলো আপনারা এই ওয়েবসাইট থেকে পেতে পারেন। আমরা 5 ইয়ারের ডেটা পয়েন্ট যদি দেখি, বেশ আমার এটা একটু জাস্ট টাচ বেস করি। দেখুন দুটো সিনারিও থাকছে, একটা ইল্ড বাড়ছে আর একটা ইল্ড কমছে। তো এখানে যে সিনারিওতে আপনি যে পেপারসগুলো ইউজ করবেন, যেভাবে মার্কেটের আন্ডারস্ট্যান্ডিং রাখা উচিত, এখানে কিন্তু গল্পটা একটু আলাদা হয়ে যাবে। তো এগুলো সবই বুঝতে পারবেন যদি শেষ অবধি থাকেন, সঙ্গে থাকবেন। আমরা বলেছিলাম ইল্ড নিয়ে আলোচনা করবো, তো ফার্স্ট একটু ইল্ডটা বুঝে নিই, ইল্ড কাকে বলে না বলে। তো শুরু করা যাক এরমভাবে যে আপনি কোনো ইস্যুয়ারের কাছে গেছেন, যে টাকার দরকার ছিল, মানে ডেট ফান্ডসে বিনিয়োগ করছেন, ডেটে মানে ইকুইটিতে যে ভোলাটিলিটি আছে, প্রফিট, কোম্পানি যদি প্রফিট হয় আপনি শেয়ার পাবেন, নইলে পাবেন না। কোম্পানির ভালো নিউজ আসছে, খারাপ নিউজ আসছে, তো খুব ভোলাটাইল হয়ে যায় বাজার, কখন নিচে পড়ে যাচ্ছে কখনো পড়ে। তো ডেট রিলেটিভলি অনেক কম ভোলাটাইল, তো ইকুইটির মতো এতটা ভোলাটিলিটি থাকবে না। তো ধরুন আপনি 1,000 টাকা দিয়ে একটা বন্ড কিনলেন, যার রেসপেক্টে ইস্যুয়ার বলছে 10 টাকা দেবে আপনাকে, তো 10%। এটা খুব সিম্পল, এটা কুপন। কিন্তু ইন্টারেস্ট রেট যখন বাড়ে, আপনি জানেন এক্সিস্টিং বন্ডের প্রাইস কমে যায়, এটা আমরা সবাই জানি। তো এক্ষেত্রে আমি ধরে নিলাম ইন্টারেস্ট রেট, একটা রাইজিং ইন্টারেস্ট রেট সিনারিওতে 10%-এর গল্পটা বাড়তে শুরু করেছে। মানে এখন যদি কেউ কেনে, সে 10%-এর বেশি পাবে। এবারে আপনি চাইছেন যে না, আমি এটা বিক্রি করব, আমি 1,000 টাকা দিয়ে কিনেছি, এবার বিক্রি করব। দেখুন আপনার ডায়লেমাটা কী হবে এখানে। যে কিনবে সে জানে 10%-এর বেশি বর্তমান রেট চলছে, 10%+। সুতরাং এই 100 টাকার যে ক্যাশ ফ্লোটা আপনি কিনবেন তার কাছ থেকে, সে কিছুতেই আপনাকে দেবে না 1,000 টাকা, সে আপনাকে 900 টাকা বা 1,000 টাকার কম দেবে। তো তার ক্ষেত্রে কি হলো, আপনি দেখুন, সে 900 টাকার রেসপেক্টে 100 টাকা পাচ্ছে। 900 টাকার 10% হচ্ছে 90 টাকা। এবার সে 900 টাকা দিয়ে 100 টাকা পাচ্ছে, মানে তার ইল্ড কিন্তু 10%+ হয়ে গেল। এটাকে ইল্ড বলে। তাহলে আমরা যখন এখানে এই দেখছি 7.88, এটার কুপন আলাদা। যখন ইস্যু লঞ্চ হয়েছিল তার যে কুপন চলবে, তো এখন যে কুপন আছে এটা পুরোপুরি, এখন যে কুপন চলছে, এখন যে ইল্ড চলছে রাদার, সেটা কিন্তু 7.88। তো ইল্ড ইজ অলওয়েজ উইথ রেসপেক্ট টু দ্য কারেন্ট মার্কেট প্রাইস। তো যে নিচ্ছে, যে ইন্ডিভিজুয়াল রিটার্নস যেগুলো আছে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টার রিটার্নস, সেটাকে আমরা ইল্ড বলেই থাকি। যেমন আপনি এখানেও দেখতে পাবেন, যদি একটু হাইলাইট করি ব্যাপারটাকে, দেখুন ওয়াইটিডি রিটার্ন 7.5। ওয়াইটিডি মানে ইয়ার টিল ডেট, সেরকম ওয়াইটিএম হয় ইয়ার টিল ম্যাচুরিটি। ম্যাচুরিটি অবধি ধরে থাকলাম কত পাবো। তো ম্যাচুরিটি অবধি ধরে থাকলে ধরুন ওয়াইটিএম দেখাচ্ছে 9.44। এই ক্রেডিট রিস্ক ফান্ডে আপনি যদি দেখেন 9.45%ও পেয়ে যাবে, 9.4645 চলছে এখন। এবার তাহলে কি আমি 9.45% পাবো না, আপনাকে এক্সপেন্সটাকে বাদ দিতে হবে। যদি এক্সপেন্স আমি ধরে নিলাম চলছে এখন 1 টাকা 72, 1 টাকা 70 মতো, তাহলে 9 টাকা 45 থেকে 1 টাকা 70 বাদ দেবেন, অ্যাপ্রক্সিমেটলি 7 টাকা 70, 7 টাকা 80 আসবে। কিন্তু সমস্যা হচ্ছে, এটা কি লিনিয়ার রিটার্ন? লিনিয়ার রিটার্ন এটা নয়। তো লিনিয়ার রিটার্ন যখন আলোচনা করব, একটু লিনিয়ার রিটার্ন সম্বন্ধে বলে দিই। লিনিয়ার রিটার্ন মানে বলার নতুন করে কিছু নেই। 7%-এর কোনো একটা পেপার ধরুন এফডি আছে, তো 1 বছরে 7 টাকা দেবে। এবার এটা 1 ইয়ার। আপনি ভাবছেন না, তাহলে 6 মাসে কীরকম এক্সপেক্ট করতে পারি? 6 মাসে আপনি 3.5 টাকা এক্সপেক্ট করতে পারেন,
তো এটাকে আমরা বলছি লিনিয়ারিটি অফ দ্য রিটার্নস, লিনিয়ার ইনস্ট্রুমেন্টস। কিন্তু অ্যাক্রুয়াল ফান্ডস, আমরা আসবো অ্যাক্রুয়াল ফান্ডসে। বেসিক্যালি বন্ড মার্কেট থেকে আমরা ইল্ড কিন্তু বুঝেছি বাই দ্য ওয়ে, তো ইল্ড বুঝেছি, সেটাকে একটু হাইলাইট করে রাখেন, ভুলে যাবো। তো ইল্ড আমরা খেয়াল করলাম, আমরা ইল্ড টিল ম্যাচুরিটি আপনাদের সাথেও আলোচনা করলাম যে ম্যাচুরিটি অবধি ধরে থাকলে আমার কত ইল্ড আসবে। এবার একটু অন্য প্রসঙ্গতে আসি। দেখুন বেসিক্যালি বন্ড থেকে, ডেট ফান্ডস থেকে আপনি যদি দেখেন, দুটো টাইপের মানে ডেট ফান্ডস ম্যানেজ করা, অ্যাক্রুয়াল আর ডিউরেশন আমরা টেকনিক্যাল টার্মস বলি। নন টেকনিক্যালি যদি বুঝি, মোডাস অপারেন্ডি যেটা আছে, একটা ইন্টারেস্ট ইনকাম মানে ইনভেস্ট করলাম ডেট ফান্ডসে বা ডেট সিকিউরিটিসে, ফান্ড ম্যানেজার আপনার বিহাফে ইনভেস্ট করে থাকে। তো ইনভেস্ট করলেন, সেখান থেকে ইন্টারেস্ট ইনকামের উপর ফোকাস করছো, সেখান থেকে কোনো ট্রেডিং করছে না, শুধু ইন্টারেস্ট নেবে এবং ম্যাচুরিটি অবধি ধরে থাকবে, কোনো ইন্টারিম ট্রেডিং ইন বিটুইন করবে না। এক্সাম্পল হচ্ছে কর্পোরেট বন্ড ফান্ড, যেটা এখন ক্রেডিট রিস্ক ফান্ড। এগুলো ক্লোজড এন্ডেড ফান্ডসের মধ্যে ডুয়াল অ্যাডভান্টেজ ফান্ড আছে, যদিও এটা হাইব্রিড ফান্ড, ডুয়াল অ্যাডভান্টেজ ফান্ড, কিন্তু বেশিরভাগ পোর্টফোলিও প্রায় 80-85% ডেটই থাকে এবং সেটা ম্যানেজ করা অ্যাক্রুয়াল বেসিসে, মানে কোনো ট্রেডিং করা হচ্ছে না, ম্যাচুরিটি অবধি ধরে রাখা হচ্ছে। তাহলে মূলধনটা ইস্যুয়ারের কাছ থেকে নেওয়া হয়। এটা কিন্তু অ্যাক্রুয়াল ফান্ডসের বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যে ইস্যুয়ারের কাছ থেকে আমরা মূলধনটা বা ক্যাপিটালটা ফেরত পাই। সিমিলারলি এফএমপি আছে, ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান, আপনারা নিশ্চয়ই জানবেন। যে শর্ট টার্ম ডেট ফান্ডের সিরিজগুলো আসে, সেগুলো সব আমার অ্যাক্রুয়াল ফান্ডস। আবার ডিউরেশন ফান্ডসের, ডিউরেশন বেসড ফান্ডস বলতে এখানে কিন্তু ট্রেডিং হবে, ক্যাপিটাল গেন লস হতে পারে। সেই হিসেবে যদি দেখেন, ডিউরেশন ফান্ড একটু অ্যাগ্রেসিভ। কিন্তু মানে সেই ওয়ারেন বাফের কথা যে রিস্ক কামস ফ্রম নট নোয়িং দ্য আননোন। তো আমাকে বুঝতে হবে কখন অ্যাক্রুয়াল, কখন ডিউরেশন ফান্ড। যদি ইন্টারেস্টেড সিনারিও বাড়তে থাকে, ইল্ড বাড়তে থাকে, যেটা আমরা দেখছি বিগত 1 বছরে বেড়েছে, তখন অ্যাক্রুয়াল ফান্ডস কাজে দেয়। আর যদি শর্ট টার্ম আপনি যদি দেখেন, মানে ডিউরেশন বেসড ফান্ডস হচ্ছে ডিক্লাইনিং ইন্টারেস্টেড সিনারিওতে কাজে দেয়। তো আমরা একবার ব্লুমবার্গের ওয়েবসাইটটাতে ফেরত আসি, যেটা আলোচনা করছিলাম। এখানে একটু একটা জিনিস এখানে বলে রাখাটা জরুরি, যে দেখুন এখানে ধরুন জানুয়ারি মাসে আপনি একটা পেপার কিনলেন, জুলাই মাসে সেটা যদি দেখেন যে ইল্ড ছিল, জুলাই মাসে কিন্তু রিলেটিভলি যদি দেখেন একটু বেড়েছে। তাহলে জুলাই মাসে গিয়ে জানুয়ারি মাসে পেপারের দামটা যদি দেখেন, এখানে এসে এই পেপারের দামটা কিন্তু কমে যাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট বোঝা। আবার বলছি, জুলাই মাসে এসে যদি জানুয়ারি মাসের যে পেপারটা যে ইল্ড ছিল যদি দেখেন, এখানে এসে কমবে। তার কারণ খুব সিম্পল, যেটা বলেছিলাম, ইন্টারেস্ট রেট বাড়লে এক্সিস্টিং বন্ডের দাম কমে যায়। তাহলে আমরা যদি আর একবার এই জায়গাটাতে ফেরত আসি, কোনো একটা অ্যাক্রুয়াল ফান্ড, যে ফান্ড ম্যানেজার, বিশেষ করে শর্ট টার্ম ডেট ফান্ড সিরিজ বা ডুয়াল অ্যাডভান্টেজ ফান্ড বা ক্রেডিট রিস্ক ফান্ড, আমি তো এক্সপেন্স দেখেছি। ক্রেডিট রিস্ক ফান্ডের এক্সাম্পল যেটা বললাম, আমি তো দেখেছি দাদা এখানে তো ভালোই পাবো, ভালোই রিটার্ন আসবে, 7 টাকা 80, 7 টাকা 70-এর কাছাকাছি। কী করে বলছিলাম না, আপনার যে ওয়াইটিএমটা দেখে নেবেন ফ্যাক্টশিট থেকে, আর তার এক্সপেন্সটা বাদ দেবেন। ওয়াইটিএম মাইনাস এক্সপেন্স করলে আপনি ওটা বুঝতে পারবেন যে আমি জেনারেলি ক্রেডিট রিস্ক ফান্ড হচ্ছে 3 বছরের ফান্ড, তো সেখানে আমি কত রিটার্ন এক্সপেক্ট করতে পারি। কিন্তু মধ্যবর্তীকালে যেটা আপনাকে দেখালাম, এই মার্ক টু মার্কেটের একটা গল্প থাকে। মার্ক টু মার্কেটটা আমরা এবার কভার করে নিচ্ছি। মার্ক টু মার্কেট বলতে আমরা ওটাই বোঝাতে চাইছি যে মার্ক টু মার্কেট মানে ফান্ড ম্যানেজার ট্রেড করছেন, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। ফান্ড ম্যানেজার ট্রেড করছেন, কিন্তু ইনস্ট্রুমেন্টস তো বাইরের মার্কেটে ট্রেড হচ্ছে, সেকেন্ডারি মার্কেটে। তো যখন ট্রেড হচ্ছে, তখন এক্সিস্টিং বন্ডের দাম কমছে, তখন আপনার পোর্টফোলিওতে কিন্তু একটা ইরোশন দেখাবে। সেই ইরোশনটার জন্য আমরা লিখে দিয়েছি চ্যালেঞ্জ আছে M2M। সেটা সব সিনারিওতে আপনি M2M মার্ক টু মার্কেটের একটা চ্যালেঞ্জ থাকছে। তো তাই জন্য আপনার হয়তো রিটার্নটা, হয়তো যেটা দেখছিলাম যে রিটার্নটা আসবে, সে তুলনায় একটু কমে যেতেই পারে। আমরা ফ্যাক্টশিটও দেখতে পারি। তো ফ্যাক্টশিট আপনারা যদি খুলে দেখেন, ফ্যাক্টশিটও দেখবেন। দেখুন এটা একটু ক্রেডিট রিস্ক ফান্ডটা দেখছেন, ক্রেডিট রিস্ক ফান্ড দেখাচ্ছে আপনাদের, একটু খেয়াল রাখবেন। আমার মনে হয় এখানে আমরা বুঝতে পারবো। দেখুন এক্সপেন্স রেশিওটা একটু গেলে পরে টাচ করেছি, রেগুলারে আছে 1.72। তো ওয়াইটিএমও আপনি মনে করলে ফান্ডের ফ্যাক্টশিটের ভেতরে যদি যান, ওয়াইটিএমটাও পেয়ে যাবেন। তো এগুলোতে দেখলে সুবিধা হবে কি, যে কীরকম রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে। দেখুন ওয়াইটিএম আছে, ওয়াইটিএমও আপনি দেখতে পাবেন। ক্রেডিট রিস্ক ফান্ডের শো করছে ওয়াইটিএম 9 টাকা 80। তাহলে 9 টাকা 80, আর এদিকে 1 টাকা 72 জায়গায় 70 বাদ দিলাম, তার মানে অ্যাপ্রক্সিমেটলি আপনি পেয়ে যাচ্ছেন 8 টাকা 10 মতো। এটা যদি 3 বছর অব্দি ধরে রাখেন, 3 বছরের ফান্ডস এটা, তাহলে আপনি এইটা এক্সপেক্ট করতে পারেন। কিন্তু ইন্টারিম বেসিসে একটা M2M এর জন্য যদি ইন্টারেস্ট রেট বাড়ে, তখন কিন্তু যেটা আগের বার বললাম, তাহলে কিন্তু আপনি একটা লস ইনকার করতেই পারেন, কারণ ইন্টারেস্ট রেট সিনারিও রাইজিং ট্রেন্ড। যদিও লাস্ট 1 মাস একটু কুল অফ করছে, আমরা সবাই দেখতে পাচ্ছি লাস্ট 1 মাস একটু কুল অফ করেছে অনেকটাই। গভর্নমেন্ট কিছু স্টেপস নিয়েছে, ইল্ড ওয়াজ জাস্ট শুটিং অফ দ্য রুফ। তো
আমাদের লার্নিংটাতে ফেরত আসা যাক, কী কী লার্নিং নিয়ে আমরা নেমেছিলাম আর কী কী লার্নিং এখনও পর্যন্ত কভার করলাম। তো আমরা অ্যাক্রুয়াল ফান্ডসের ব্যাপারেও আপনাদের কাছে বললাম যে সেখান থেকে ইন্টারেস্ট ইনকাম থেকে আমরা করছি, লিনিয়ারিটিটাও আমরা এক্সপ্লেন করলাম আপনাদের কাছে। তো আজকের জন্য এই অবধি থাকুক, আমরা পরবর্তীকালে আবার আসবো। জানাবেন কেমন লাগলো এবিতে। আর ডিউরেশন ফান্ডস কী করে বুঝবো, অনেকের প্রশ্ন থাকে। তো গভর্নমেন্ট সিকিউরিটিসে যদি এক্সপোজার থাকে ফান্ডসে, সেটা ধরে নিতে পারেন সেটা ডিউরেশন বেস ম্যানেজ করা হচ্ছে, কারণ গ্রিসেকে অনেক লিকুইডিটি আছে, ট্রেড করতে সুবিধা হয়। ডায়নামিক বন্ড ফান্ড একটা এক্সাম্পল। তো এখানে আর একটা জিনিস একটু ছোট্ট করে বলে রাখি, যেটা আশা করব পরবর্তীকালে আপনাদের সুবিধা হবে। অনেক সময় লোকে ইন্টারেস্ট রেট পিক আউট কখন করছে না করছে সেটা একটু ধরবার চেষ্টা করে। মানে ধরুন এই সিচুয়েশানেও যদি বলি, এই সিচুয়েশানে লোকে ভাবে না এই তো পিক আউট করছে, এবার তো নিচে আসবেই। নিচে আসবে কি ওপরে যাবে আমি বলতে পারবো না, ফান্ড ম্যানেজারের পক্ষে বলা মুশকিল। তবে যেটা কমন সেন্স থট, যদি আপনার মনে হয় নিচে আসবে, আপনি ইন্টারেস্ট রেটটা প্লে করতে চাইছেন, তাহলে এই সব পিরিয়ডে আপনি এসআইপির দিকে ঢুকুন। অল্প অল্প করে রেগুলার বেসিসে ইনভেস্ট করতে থাকুন এসআইপি বেসিসে। তাহলে একটা না একটা সময় যখন আবার নিচের দিকে নামবে আপনার লাভ হবে, আর উপরের দিকেও আপনার একটা অ্যালোকেশন হলো। তবে অবশ্যই এসব ক্ষেত্রে শর্ট টার্ম ডেট ফান্ড সিরিজ যেগুলো আসছে এগুলোতে ভালো করে অ্যালোকেশন রাখুন, কারণ লুক্রেটিভ রিটার্নস আসছে সব 8.3, 8.4 ট্রিপল এ পেপার্সে। তো এফএমপি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দিস ডেজ। এফএমপিতে একটু ফোকাস রাখুন। আমি নিশ্চিত এফএমপিতে অল্প একটু অ্যালোকেশন রাখা যেতেই পারে। সব তো আর ইকুইটি মার্কেটে রাখলাম, সবই খুব হাই রেটেড পেপার্সে ইনভেস্ট করা হচ্ছে, তো সেগুলো হয়তো ঠিক চিন্তাধারা না। অ্যাসেট অ্যালোকেশন ইম্পর্ট্যান্ট। তো অল্প অল্প ডেট ফান্ডসের মধ্যে অ্যালোকেশন আপনাকে করতে হবে। অ্যাসেট অ্যালোকেশন মানে শুধু এটাই নয় যে কতটা ইকুইটি কতটা ডেটের মধ্যে আপনাকে অ্যাসেট অ্যালোকেশন করা জরুরি। তো ডেটের মধ্যে অ্যালোকেশনের মধ্যে কিছু কিছু এফএমপিতে রাখুন, আর এফএমপিতে তৈরি থাকবেন। ইন্টারিম বেসিসে চেক করতে গেলে M2M চ্যালেঞ্জ আছে। ইন্টারেস্ট রেট বাড়লে আপনার একটু দেখবেন রিটার্ন কম আসছে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। এটাতে কোনো ট্রেডিং করা হয় না, ইন্টারেস্ট ইনকামের উপর বেস করা হয়। ম্যাচুরিটির সময় আপনার টাকাটা আপনি ঈশ্বরের কাছ থেকে পাবেন। তো যে ইল্ড দেখে আপনি ঢুকছেন YTM, তো আপনার সেটা থাকবে। নমস্কার, সঙ্গে থাকার জন্য। জানাবেন এবি কেমন লাগলো। পরবর্তীকালে আবার নিশ্চয়ই কোনো নতুন টপিক নিয়ে আসবো। ধন্যবাদ।